হলো বাঙালির প্রাণের মেলা। বইমেলা শুধু মেলা নয়, এ এক অনুভূতি। বইমেলাতে প্রকাশকরা তাদের সর্বশেষ সংগ্রহটুকু নিয়ে নানান রকম স্টল সাজিয়ে বসে। আমরা সেখানে পেয়ে যাই আমাদের মনের মতো সমস্ত বইগুলো। বইমেলা হচ্ছে সাহিত্যপ্রেমীদের মিলন মেলা। সেখানে পাঠক, লেখক, প্রকাশক, বিক্রেতা এবং দর্শক সকলে মিলে এক মেলবন্ধন। নমস্কার দর্শক বন্ধুরা, একিবি টিভির সাহিত্য বাসর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। এই সাহিত্য বাসর অনুষ্ঠানে আমরা প্রতিবারই লেখক, কবি, সাহিত্যিকদের ভাবনা আপনাদের সামনে অর্থাৎ দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকেও এই সাহিত্য বাসর অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছে জ্ঞানবীক্ষণ প্রকাশনা সংস্থার কর্ণধার প্রীতম ভট্টাচার্য। নমস্কার দাদা, আপনাকে একিবি টিভির সাহিত্য বাসর অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। শুরু হয়েছে 44তম আগরতলা বইমেলা। যেহেতু আপনার জ্ঞানবীক্ষণ প্রকাশনার থেকে অনেক বই বেরোয় আমরা জানি, এবারে বইমেলায় আপনার সেই বইয়ের সংখ্যা বা কতগুলো মানে কি জাতীয় কি টাইপের বই বেরিয়েছে যদি দর্শকদের সঙ্গে আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। অ্যাকচুয়ালি আমাদের অধিকাংশ বই বইমেলাতেই বের হয়। তার মানে এটা না যে সারা বছর বের হয় না, সারা বছরও কম বেশি বের হয়। তো বইমেলাতে আমাদের গত পরশুদিন আমাদের 33টা বইয়ের উদ্বোধন হয়েছে। আচ্ছা। আর এমনিতে সারা বছরই চলে, আরও ধরুন সারা বছর না গিয়ে আরও 20-25টা বই তো বেরোবে, পরে বেরোবে আর কি। প্রতি বছরই কিন্তু দেখি যে নানান প্রকাশকদের হাত ধরে বাইরে থেকেও আসে, কলকাতা থেকে আসে, আগে তো বাংলাদেশ থেকেও আসতো, যে প্রকাশকদের হাত ধরে প্রচুর বই বেরোচ্ছে, আমরা পাচ্ছি। তো আপনার কি মনে হয় যে বইয়ের সংখ্যা যেমন বাড়ছে, পাঠকের সংখ্যাও কি ততটা বাড়ছে বলে মনে হয় কি আপনার? না, অ্যাকচুয়ালি বইয়ের সংখ্যার সঙ্গে পাঠকের সংখ্যার তেমন কোনো সম্পর্ক নেই। পাঠকদের মধ্যে তো সবাই মানে শুধু পাঠক আমাদের এখানে খুব কমই আছে। যারা লেখালেখির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত তাদের মধ্যেই আমাদের এখানে পাঠক বেশি। তো যেহেতু লেখালেখি বাড়ছে ওই অনুপাতে পাঠক বাড়ছে, কিন্তু যারা শুধু পাঠক মানে লেখালেখি করে না শুধুই পড়ে এমন লোকের সংখ্যা কিন্তু বাড়ছে না, ওটা সেম যেমন আগে ছিল সেটাই আছে। তা আপনার কি মনে হয় যে যেহেতু বইয়ের সংখ্যা বাড়ছে তা লেখালেখির সংখ্যাটা বাড়ছে? লেখালেখির সংখ্যা বাড়ছে, অবশ্যই বাড়ছে। মানুষের মনে লেখার একটা তাগিদ, একটা সৃষ্টির একটা তাগিদ অনুভূত হচ্ছে বলে মনে হয় কি আপনার? সেটা তো অবশ্যই, কারণ আগে আমরা যখন শুরু করেছিলাম প্রায় 20 বছর আগে, তখন প্রতি মেলাতে 200 কি 220টা বই প্রকাশিত হতো। এখন 1000-এর উপর বই প্রকাশিত হয় সবগুলি প্রকাশনা সংস্থা মিলে। তাহলে তো এতেই বোঝা যায় যে লেখকের সংখ্যা বাড়ছে বলেই বইয়ের সংখ্যা বাড়ছে, তাই তো? তো আমরা যেটা জানি, দেখছি এখন মোবাইলের যুগ, বাচ্চারা সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকে। শুধু তাই নয়, আমরা পড়াশোনার ক্ষেত্রেও দেখছি, আমাদের যখন কোভিড সিচুয়েশন ছিল সেই সময় থেকে আমরা দেখছি যে মোবাইলের প্রতি মানে শুধু আসক্তি নয়, এটা মানে কম্পালসারি হয়ে গেছে যে মোবাইলটা ব্যবহার করাটা। তো এই যে পড়াশোনার ক্ষেত্রে বা এই যে মানে পরবর্তী প্রজন্মের যে বইয়ের প্রতি ঝোঁক, সেই ব্যাপারে আপনি কি বলবেন? সেটা একটা মানে সঠিক আনসার দেওয়াটা একটু কষ্টই হবে বলতে মানে অ্যাকচুয়ালি তো হচ্ছে কি মোবাইলের জন্য বইয়ের পাঠক কমে যাচ্ছে। এটা যেমন একদিক ঠিক, কিন্তু যদি আমরা আবার অন্যান্য দেশের দিকে দেখি, যেমন আমেরিকা বা ইউরোপিয়ান দেশগুলিতে, ওখানে মোবাইল আমাদের থেকে আরও আগে এসছে, কিন্তু তারপরেও ওদের কিন্তু বই বিক্রিও আছে, ভালো পরিমাণে হয়। কিন্তু আমাদের এখানে মোবাইলের কারণে একটা বড় কারণ। আর এটা তো অবশ্যই ঠিক যে বইয়ের সঙ্গে মোবাইলের কম্পিটিশন হয় না। যেমন একটা সময় রেডিও ছিল, এবার রেডিওতে শুধু সাউন্ড, তো তারপর যখন টিভি এলো তখন রেডিওর চাহিদা কমে গেছে। তো এরকমভাবে মোবাইলের সঙ্গে তো বইয়ের কম্পিটিশন হবেই না, মানে কোনোভাবেই হয় না। এখন বই ভালো, অনেক সুবিধা আছে বইয়ের, এটা বোঝাতে হবে সবাইকে। কিন্তু তারপরেও মানে যদি তুলনা করতে যাই, সেক্ষেত্রে কিন্তু মোবাইলের যতটা মানে ব্যাপকতা বাড়ছে, সেই ক্ষেত্রে বইয়ের চাহিদা কিন্তু কমছে, আস্তে আস্তে কমছে। তা আপনি তো একজন প্রকাশক, আপনার চোখে যে ই বুক আমরা যেটা বলি, ডিজিটাল বুক যেটা ই বুক যেটা বলি, সেটার সঙ্গে আমরা যে বই ছাপার অক্ষরে যে বইগুলো, সেটার সঙ্গে তফাৎটা কি আপনার মনে হয়?
দুটা তো দুই রকমের মিডিয়াম, সেজন্য তফাৎ। মানুষ তো অ্যাকচুয়ালি বই কোনটা, সিরিয়াল কোনটা, টিভি কোনটা ওটা দেখে না, মানুষ দেখে কাহিনী। সে নিজের জীবনের কাহিনী বাদ দিয়ে অন্যর জীবনের কাহিনী জানতে চায়। এবার সে মোবাইলেও সেই কাহিনী দেখছে, মোবাইলে রিল দেখছে, সিনেমা দেখছে, সেই কাহিনী দেখছে, গল্প বললো সেটাই দেখছে। তো মানুষ শুধু কাহিনীটাই জানতে চায়, আর বাকিগুলি সবগুলোই মিডিয়াম। হয়তো কোনোটা মিডিয়াম থাকবে, কোনোটা কোনোদিন থাকবে না, কিন্তু কাহিনীটা থাকবে। কাহিনী বলার আপনার কি মনে হয় যে বই পড়ে একটা কাহিনী জানা আর মোবাইল পড়ে একটা কাহিনী জানা কোনটার প্রতি মানুষের ঝোঁক বেশি? এটা ডিপেন্ড করে শুরু থেকে কিভাবে করছে। মানে আমরা যেহেতু ছোটবেলা থেকে বই পড়ে আসছি, আমাদের কাছে বইটাই ভালো মনে হয়। ঠিক ঠিক। এবার যে একটা স্টুডেন্ট বা যে কেউ ছোটবেলা থেকে হয়তো ইবুক পড়ছে, তার কাছে কাগজের বইটা পছন্দই হবে না। মানে ওর কাছে মনে হবে যে ইবুকটাই বেটার। ছোটবেলা থেকে যে অভ্যাসে বড় হচ্ছে তার উপর তার সারা জীবন যাবে। তো আমরা সেজন্য ওই অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে মানে গার্জিয়ানদের বলি যে বাচ্চাদের বই পড়াতে উৎসাহ করো, বইটই কিনে দাও, মানে বাচ্চাদের যাতে বইটি পড়ে, যাতে এই অভ্যাসটা থাকে। কিন্তু ইবুকের ক্ষেত্রে তো সেম, যে জিনিসটা বইয়ের ক্ষেত্রে এই জিনিসটা ইবুকের ক্ষেত্রে, হয়তো সিরিয়াল বা রিলের ক্ষেত্রে বিষয়টা আলাদা, কিন্তু পড়া তো পড়াই, একই জিনিস, এটাতে কোনো ডিফারেন্স নেই। মানে আমরা নিজেরা বই বানাই বলে আমাদের বই ভালো সর্বোত্তম সেটা আমরা বলি, কিন্তু সেই পড়া একই লেখা, একই জিনিস, একই পড়া, তো একই জিনিস। তবে আপনার কি এটা মনে হয় যে অনেকে হয়তো মানে এখন তো বইগুলো অনেক বেশি দামি বই কিনতে হয়, সেখান থেকে যদি একটা নেট থেকে কালেক্ট করতে পারে বইগুলো, সেটা অনেক সহজলভ্য হবে। আর বই যেহেতু দিনে দিনে আমাদের মানে যেটা আমরা প্রকাশক হিসেবে যেটা বইয়ের সংখ্যা আমাদের কম করতে হয়, আগে আমাদের বই বেশি ছাপতে হতো, তো বেশি ছাপলে খরচা কম হতো। এখন যেহেতু খরচা মানে কম ছাপতে হচ্ছে, তো খরচা বেশি হচ্ছে, সেজন্য বইয়ের দামও বেশি হচ্ছে। এখন বইয়ের দাম বেশি হচ্ছে, মানুষের রোজগারও বাড়ছে, সবই ঠিক আছে, কিন্তু প্রায়োরিটির যে লিস্ট, ওই লিস্টে বই পিছিয়ে যাচ্ছে। কারণ আগে যেখানে একটা বইয়ের দাম 100 টাকা ছিল, তো 1 কেজি আলুর দাম 10 টাকা ছিল, এখন আলুর দাম 20 টাকা হয়েছে, বইয়ের দাম 200 টাকা হয়েছে। কিন্তু ওটাও তো নেসেসিটি বেশি, ওটাও 40 টাকা হলে মানুষ কিনতে হবে, কিন্তু বইটা অতটা নেসেসিটি না, তো সেজন্য কেনা কম হয়, বিক্রি কম হয়। আমরা জানি যে সুস্থ সমাজ করতে হলে একটা সুস্থ সংস্কৃতির একটা প্রয়োজন হয়। এ বিষয়ে আপনি কি বলবেন? এই যে এত এত বই বেরোচ্ছে, এত এত মানুষ লিখছে, এটা কি আমাদের সুস্থ একটা সমাজ করতে কিভাবে সাহায্য করে বা করবে কিনা? অ্যাকচুয়ালি যে কাজটা শুধু মানুষের কাজ, এই কাজটা যত বেশি হয় ততই ভালো। মানে এখন ধরুন যেটা বলছি, সেই মানে খাওয়া দাওয়া বা অন্য কিছু অন্য পশু পাখিরও করে, তো বই শুধু মানুষই লেখে আর বই মানুষই পড়ে, তো যেহেতু এটা শুধু মানুষেরই কাজ, তো সেই জন্য এই কাজ যত বেশি হয় তত ভালো। ঠিক। আসলে প্রকাশক হচ্ছে এমন একটা মাধ্যম যে যারা কবি, লেখক, সাহিত্যিকরা তাদের সৃষ্টি তৈরি করে, সেই সৃষ্টিকে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্বটা নেয় কিন্তু প্রকাশকরা। সেজন্য একটা বই বা একটা সৃষ্টির প্রথম যারা লেখক যারা রয়েছে, ওনারা তো ওনাদের সৃষ্টিগুলো লেখে, কিন্তু সেটাকে একটা সেই স্বপ্ন, লেখকও তো চায় যে আমার লেখাটা ছাপার অক্ষরে বের হোক। হ্যাঁ, সেই যে স্বপ্নটাকে কিন্তু বাস্তবায়ন করার প্রথম সিঁড়িটা মনে হয় আপনারাই করেন। সে তো ঠিক আছে, কারণ এটা তো লেখক যে লিখেছে এটা তো সবার কাছে পৌঁছাতে হবে, সেটাই বলছি। রেপ্লিকেট করতে হবে, মানে সংখ্যা বাড়াতে হবে। সবারই একটা স্বপ্ন থাকে যে আমার লেখাটা ছাপার অক্ষরে বেরিয়ে যাক, সেটা সবার হাতে গিয়ে পৌঁছাক। এই যে জিনিসটা আমি প্রথমে যেটা বলছিলাম, এই যে বইমেলা, সেখানে কিন্তু একজন প্রকাশক তার একদম সর্বশেষ লাস্ট সংগ্রহটাও পৌঁছে দেয় পাঠকের দরবারে। অনেক মানে ভালো ভালো বই নিয়ে ওনারা বসেন সেই বইমেলাতে। সেজন্যই আমি প্রথম দিয়েই বলছিলাম, বইমেলা শুধু একটা মেলা নয়, সেটা হচ্ছে আমাদের একটা অনুভূতি, আলাদা রকমের অনুভূতি। আচ্ছা, আপনি তো প্রকাশক, তার সাথে আপনি কবি, লেখক একজন। আপনি আপনার লেখায় কিসের ওপরে প্রাধান্য দিচ্ছেন বা দিয়ে থাকেন? সময় পাল্টেছে। মানে প্রথম যখন আমি লেখা শুরু করেছিলাম, তখন তো সেই আমাদের একটা কাগজ ছিল, লিটল ম্যাগাজিনের মতোই, কিশোর জ্ঞান বীক্ষণ নামে। তো ওটা একটা বিজ্ঞান পত্রিকা। তো সেই বিজ্ঞানের লেখালেখি থেকে প্রথম শুরু।
তারপর ওই একটা কবিতা লিখলাম, কেউ বললো যে ভালো হয়েছে, তারও 10টা লিখলাম। তারপরে গল্প লেখা হলো, ওই কেউ বললো যে ঠিক আছে, তারও 10টা লিখলাম। ওইভাবে সংখ্যা বেড়েছে সব মানে বিষয়, কবিতা গল্প সবই টুকটাক লেখালেখি হয়েছে। তাহলে বিষয়টা কি মানে সময় সময় পাল্টে যায় নাকি? মানে একসঙ্গে চলছে, মানে এরকম না, মানে জ্যাক অফ এভরিথিং, মানে সবকিছুই টুকটাক চেষ্টা হয়। ঠিক আছে, কোনটা তো ভালো। আপনার লেখা দুটো লাইন যদি আমাদের শোনান, দর্শকরাও ডিমান্ড করে আপনাদের কাছ থেকে, আচ্ছা, শুধু প্রকাশনা নয়। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন একেবি টিভির সাহিত্য বাসরের কবিতাই শোনাতে হবে অনুষ্ঠান। তাহলে, কারণ গল্প তো অনেক বড় হয়ে হ্যাঁ, যাবে। সেটাই, সাহিত্য বাসরের আপনারা দেখছেন সেই অনুষ্ঠানে আমরা কিন্তু প্রতিবারই নিয়ে আসি রাজ্যের এবং বহিরাজ্যের কবি, লেখক, সাহিত্যিক, ঔপন্যাসিক, গল্পকার, ওনাদের ভাবনাগুলোকে বারবার করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমরা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্টুডিওতে সাহিত্য বাসর অনুষ্ঠানে জ্ঞানবীক্ষণ প্রকাশনার কর্ণধার প্রীতম ভট্টাচার্য। এবার প্রীতমদার কাছ থেকে আমরা একটা ছোট্ট কবিতা শুনব। আমার এই কবিতাটির নাম জল কথন। জন্ম জন্মান্তরের পার ভেঙে জল কিছু বলতে চায়। আমি দাঁড়িয়ে নদী মোহনায়। সাঁতরে যাওয়া জীবনে ভেসে ওঠে ছত্রাক হওয়ার বাসনা। ছত্রাকের মতোই জেগে ওঠে মাটির ভেতরে লুকিয়ে থাকা সব। আমার দম বন্ধ হয়ে আসে, মগজের অন্তর থেকে কয়েকটি শিউলি ঝরে পড়ে, কিন্তু মাটিতে পড়ে না। প্রতিটি নদীর আবিষ্কার আমাকে কাগজের নৌকা ভাসাতে শেখায়। সেই নৌকায় চেপে বসি, গন্তব্যে পৌঁছানোর আশায় ঘুমিয়ে পড়ি। একসময় জেগে উঠে দেখি আমাকে ঘরের মাঝে বসিয়ে তুমি নদীটি নিয়ে চলে গেছো। ঠিক সেই মুহূর্তেই একা বিরহে আমি কবি হয়ে উঠি। কবি পুরুষ হলে স্রষ্টা হয়ে যায় লিঙ্গহীন। নমস্কার। অপূর্ব। আসলে কবিতাগুলো আমাদের ভাবতে শেখায়। তো দর্শক বন্ধুরা, আমাদের হাতে তো সময় কম, আমরা সময়ের কাছে বাধা থাকি সব সময়। দাদা, আপনি আমাদের একেবি টিভির সাহিত্য বাসরে এসেছেন। আমরা জানি যে এই সময়টা আপনারা ভীষণই ব্যস্ত থাকেন, যেহেতু বই মেলা এর সময়টা, তাও সময় করে আমাদের এখানে এসেছেন। আমরা মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেজন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, এই পর্বের সাহিত্য বাসর অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। আপনারা আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য আপনাদের চোখ রাখতেই হবে কিন্তু একেবি টিভির পর্দায়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।